তাবড় ডিরেক্টর নিয়ে তারা ঘরে বসে আছে। অনিন্দ সরকার থেকে শুরু করে, অনিন্দ ব্যানার্জি থেকে শুরু করে, পার্থ সেন থেকে শুরু করে, রবিজি তো চলেই গেলেন। তারা ঘরে বসে আছে, তাদের এখন অভিনয় করে খেতে হচ্ছে। আর কারা এ করছে, যারা ফ্লোর ম্যানেজার, তাদের শুধু ওই অর্ডার দিচ্ছে, তারা শুধু অ্যাকশন কাট বলছে। এটা কেন হবে? কেন বাংলা জন্যই কি বাংলা সিরিয়ালের এই হাল? আর নিত কি দৃষ্টিকটু লাগে, আমি তো দেখলেই বন্ধ করে দিই। সবাই ঠায় দাঁড়িয়ে আছে ঘোড়ার মতন, সবাই বকবক করে যাচ্ছে, কোনো অভিনয়ের কিচ্ছু নেই, সবাই ঠায় দাঁড়িয়ে আছে। হয়তো অনেকে রেগে যাবে আমার কথায়, আমি পার্সোনালি মনে করি রাজকুমার আমাদের পুরনো যিনি রাজকুমার, হি ওয়াজ আ সর্ট অফ আ নন অ্যাক্টর। ওনার একটাই ম্যানারিজম, একটাই কিন্তু দেখো তাকে সুপারস্টার বলা হয়। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটাকে নিয়ে ভীষণ মানে সে এত যাতা বলছে। ওই ছেলেটা ওই যে ঘরে বসে, এটাই আমি সবাইকে বলি, ঘরে বসে একটা ক্যামেরার সামনে না অনেক কিছু বলা যায়। বেদের মেয়ে জ্যোৎস্না ঘরে ঘরে সবাই দেখেছে। আমি ওটা স্ট্যান্ডার্ড নিয়ে, ওটার যে রুচি বা যে অনেক কিছু বলতে পারি, কিন্তু তুমি ওই সিনেমাটার একটা সিন শুট করে দেখাও। নমস্কার, আমি নিতপল আর আপনারা দেখছেন টলিস্কোপ। আজ বেঙ্গল স্কুপের স্টুডিও থেকে সরাসরি আবার একবার আপনাদের সাথে আড্ডা দিতে চলে এলাম। আর আড্ডা দেওয়ার মানুষটা আজকে কিন্তু বিশেষ অতিথি, ববি চক্রবর্তী। সেই ববি চক্রবর্তীকে নিয়ে আজকের নতুন পর্ব। আর এই নতুন পর্বে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে অভিনয় সংক্রান্ত। যে মানুষটা দীর্ঘদিন ধরে তাবড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করে এসছেন, সে তাপস পালি হোক বা শিলাদিত্য পত্রনবিশ, আরো মানুষ তাকে চেনে এক নামে, ববি চক্রবর্তী। নমস্কার, তোমাকে আবার আমরা স্বাগত জানালাম আমাদের বেঙ্গল স্কুপের স্টুডিওতে। এই যে অভিনয় শেখার জন্য যুব সমাজ দৌড়াদৌড়ি করছে, অভিনয় কি শেখা যায় ববি? দেখো, আমার 15 বছর হয়ে গেল একজন অভিনয় প্রশিক্ষক হিসেবে SMPAI তে। তো প্রায় 15 বছর হতে চললো আর কি। তো আমার গত 15 বছরের এই যে লম্বা হিস্ট্রিতে প্রায় লাখখানেক ছেলে মেয়ের সামনাসামনি আমি হলাম, সারা পশ্চিমবাংলা জুড়ে এবং হোল ইন্ডিয়া থেকে, এবং এখন বাইরে থেকেও প্রচুর স্টুডেন্টস আসে। আমি 3 রকমের, প্রথম দিন যখন ওরা ক্লাসে আসে আমি 3 রকমের স্টুডেন্ট পাই। এক ধরনের স্টুডেন্ট যাদের দ্য সো কল্ড, এই যে অভিনয় বলো, গান বলো, নাচ বলো, এগুলো তো অলরেডি ঈশ্বর প্রদত্ত এই ট্যালেন্ট গুলো। সেটা যে গান গাইতে পারে না তাকে গান গাওয়ানো যায় না, যে নাচতে পারে না তাকে নাচানো যায় না, মানে বেশিরভাগই এটা আমাদের একটা আইডিয়া আছে। আর যার অভিনয়ের ক্ষমতা নেই তাকে অভিনয় করানো যায় না, এটা জেনারেলি একটা এই আইডিয়াটা আমাদের সবার মধ্যে আছে। তো আমি এক ধরনের স্টুডেন্ট পাই যাদের মধ্যে ওই ট্যালেন্টটা নেই। আমি প্রথম দিনই আমি বুঝতে পারি, যখন কাউন্সেলিং হয় আমি প্রথম দিনই বুঝতে পারি। আরেক ধরনের স্টুডেন্ট আছে যাদের মধ্যে ট্যালেন্টটা আছে কিন্তু তারা পিছিয়ে, তারা ইন্ট্রোভার্ট। আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা প্রচন্ড ট্যালেন্টেড কিন্তু ওভার কনফিডেন্ট, মানে সব জানতা একটা ভাব। তাহলে আমার এই 3 জনকেই একটা লেভেলে নিয়ে আসতে হয়। যে একেবারেই ট্যালেন্টেড নয়, তার মনেও আমার স্বপ্ন জাগানোটা অ্যাজ আ টিচার হিসেবে এটা আমার কাজ। যে ইন্ট্রোভার্ট তাকে আমার সামনে টেনে আনা, কারণ প্রচুর এরকম যারা এখন কাজ করছে, দেবচন্দ্রিমা, অন্বেষা, সৌম্যদীপ, এরা যারা এখন এই মুহূর্তে কাজ করছে, আপনারা বিভিন্ন সিরিয়ালে সিনেমায় দেখছেন, এরা কিন্তু ওই প্রথম দিকে ইন্ট্রোভার্ট কিন্তু সাংঘাতিক ট্যালেন্টেড। আমাদের কাজ হচ্ছে তাকে ওই ইন্ট্রোভার্ট ওই অবস্থা থেকে সামনে টেনে আনা, সুপ্ত প্রতিভাটাকে প্রতিফলিত করা। আর যারা ওই বেড়ে পাকা এবং ওস্তাদ সব জানতা, কারণ প্রথম আমাদের ইনস্টিটিউটে সে আসে না, সে নানা জায়গা থেকে ধাক্কা খেয়ে আসে, নানা জায়গা থেকে চিটেড হয়ে আসে, তারপরে এখানে আসে। সুতরাং এখানটা এসেও তার একটা ভ্রান্ত ধারণা হয় যে এখানে টাইম পাস করতে এসছে। তো তাকেও ওই লেভেলে নিয়ে আসতে হয় যে তুমি তখনই তোমার প্রতিভাটা তুমি সঠিক জায়গায় কাজে লাগাতে পারবে বা কাজে লাগবে যদি তুমি ওস্তাদিটাকে কমাও। তুমি ডাইরেক্টরের কথা মেনে যদি চলো, তবেই তুমি তোমার প্রতিভাটা কাজে লাগাতে পারো। তো এই হচ্ছে 3 ক্যাটাগরির। তা আমি বিশেষ করে লকডাউনের পর থেকে, যবে থেকে এই সোশ্যাল মিডিয়ার বুমটা হলো, কারণ লকডাউনে আমরা সবাই আটকে পড়লাম ঘরে, এবং সেই সময় সোশ্যাল মিডিয়ায় সবাই বুমটা হলো এবং সবাই সোশ্যাল মিডিয়ার উপর আমরা কনসেন্ট্রেট করে ফেললাম এবং কোথাও একটা ডিপেন্ডেন্ট হয়ে গেলাম সেখানে। এবং এই রিলস কালচার যবে থেকে শুরু হলো, অভিনয়ের স্ট্যান্ডার্ডটা খুব পড়ে গেছে। কেন পড়ে গেছে আমি একটু বলি।
মা মাসি গোবিন্দ গঙ্গা এরা সবাই বাড়িতে সাপ ব্যাং যা করছে সেটা বিশ্বাসযোগ্য না হলেও তারা ভাবছে ওই যে কিছু মানুষ তাদের ভিউ করছে, তাদের একটা ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে যে আমি ফেমাস হয়ে গেছি, আমাকে পেশাদারি অভিনয় বলতে কি একটা মিথ্যে চরিত্র যেটা শুধু স্ক্রিপ্টে আছে সেটাকে তোমার সত্যি করে তুলতে হবে বিশ্বাসযোগ্য ভাবে। এতটাই বিশ্বাসযোগ্য যে নিতপল যখন সেই ভিখারিটা হবে, নিতপলকে চেনাই যাবে না যে সে এত এডুকেটেড, এত পরিশীল ভাষায় কথা বলে, তাকে যেন ওই ভিখারিটাই মনে হয়। এটাই তো অভিনয় বেসিক্যালি। সেটা আমজাদ খানের ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই, শাহরুখ খানের ক্ষেত্রেও তাই, অমিতাভ বচ্চনের ক্ষেত্রেও তাই। আমজাদ খান অত একটি ভালো মানুষ, সে যখন গব্বর সিং হলেন শোলের, তাকে দেখে মনে হচ্ছে সবাই মারি, হলে আগুন ধরিয়ে দিত। হ্যাঁ, এরকম এগুলো সত্যি ঘটনা। তাহলে আমি দেখলাম এই 20 সালের পর থেকে যেই স্টুডেন্টসরা আসতে শুরু করলো বা যেই জেনারেশনটা আসতে শুরু করলো, ওরা না এর শিকার হয়ে গেল। এই যে অ্যাভারেজ জিনিসটা তাদের মাথায় নর্মালাইজড হয়ে গেল, এর উপরে উঠবো না বা না বোঝা, অভিনয়টাকে আমার শেখার দরকার নেই, আমরা এক্স্যাক্টলি ওইটাই। বিশ্বাসযোগ্যতার মাপকাঠিটা ওই রিলসে আটকে গেল। বিশ্বাসযোগ্যতার মাপকাঠিটা যে কারো কত নিজেকে গভীরে সেই চরিত্রের মধ্যে নিয়ে গেলে তবে বিশ্বাসযোগ্যতা আসে, এইটা না ভীষণ এবং আমাদের প্রচন্ড কঠিন একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। কারণ আমি দেখলাম নিত, এইসব ছেলে মেয়েদের মধ্যে আর অ্যাম্বিশন নেই। আচ্ছা, একদম অ্যাম্বিশন হারিয়ে যাচ্ছে। মানে কি, স্বপ্ন দেখছে আমি বিখ্যাত হব, কিন্তু যেই উপায়ে ভালো অভিনেতা হওয়া যায় সেটা করতে চাইছে না। খেয়াল করে দেখবে সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্তের সময় যারা যেই মুখগুলোকে আমরা দেখছিলাম, যে কোনো ভাবেই তারা ফেমাস হয়ে গেছিল, তারা কিন্তু সবসময় আগে তুমি শুধু ফেমাসটাই বলছো, অনেক ক্ষেত্রে ইনফেমাস কেও মানুষকে গুলিয়ে দাও। আমি কারেক্ট করে নিচ্ছি ববির কথায়, আর আমি একটা ভুল কথা বললাম। ইনফেমাস, যাদের নিজেদেরকে ইনফেমাস করে নিয়েছিল, মানে কুখ্যাত করে নিয়েছিল, তা সত্ত্বেও মানুষ ওই কুখ্যাতটাকে ভুলে গিয়ে তাদেরও বিখ্যাত বলছে, তারা কিন্তু নেই। এবং কিছু এরকমও কন্টেন্ট ক্রিয়েটার ছিল যারা হয়তো খুব অশ্লীল কিছু করছিল না। এই ধরো, আমি এক্সাম্পল হিসাবে নামটা বলতে পারি বঙ্গাই, তারও কিন্তু পপুলারিটি এখন কিন্তু আমি সেখানেও আমি ওর কাজে আমি ভীষণ প্রতিবাদ জানিয়েছিলাম। কেন প্রতিবাদ জানিয়েছিলাম? প্রথম দিন যেদিনকে আমি দেখলাম বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটাকে নিয়ে ভীষণ মানে সে এত যাতা বলছে, ওই ছেলেটা ওই যে ঘরে বসে, এটাই আমি সবাইকে বলি, ঘরে বসে একটা ক্যামেরার সামনে না অনেক কিছু বলা যায়। বেদের মেয়ে জ্যোৎস্না ঘরে ঘরে সবাই দেখেছে। আমি ওটা স্ট্যান্ডার্ড নিয়ে, ওটার যে রুচি বা যে অনেক কিছু বলতে পারি, কিন্তু তুমি ওই সিনেমাটার একটা সিন শুট করে দেখো। এই যে ট্রোল কালচার দিয়ে সে এলো, ট্রোলিং করছে, কিন্তু আজ দেখুন সেই মানুষটা কিন্তু নেই। না, এখানে যেটা বলতে চাই, এরা যেটা করেছে আমি এদের ঘোরতর বিরুদ্ধে, যেটার বিরুদ্ধে আমি ছেলেদেরও বাচ্চাদেরও বলি স্কুলে যখন যাই, অপমান করে সেটাকে পেশা বানিও না। ট্রোলিং ইজ হোয়াট, রোস্টিং ইজ হোয়াট। আরেকজনকে অপমান করছো, তুমি জানো না স্কুলে বুলিং হচ্ছে এই কারণে। অ্যাবসলিউটলি, সেটা একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। নরমালাইজ করে দিচ্ছ। তো আবার তো বলছি, এইটা যে নরমালাইজ করে দিচ্ছ, একটি বাচ্চা দুবারের জন্য ভাবছেন আরেকটা বাচ্চাকে সে মোটা না, রোগা না, লম্বা না, বেটে না, ফর্সা না, কালো, দুবারের জন্য ভাবছে না, তাকে এমন অপমান করছে। এই তো বলছি যে যারা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে ট্রোলার হিসাবে এস্টাবলিশ করতে চাইছো, তাদেরকে বলি ট্রেন্ড কিন্তু বস অন্যদিকে সেট হয়ে যাচ্ছে। সেন্স অফ হিউমার দিয়ে যদি কোনো কিছু করো, কোনো ভালো কোনো কন্টেন্ট নিয়ে আসো, তবেই তুমি সাস্টেন করবে। না হলে কিন্তু এই ধরনের কন্টেন্টে সাস্টেনেবিলিটি নেই। না, তোমার প্রশ্নের উত্তরে এবার আসি যে অভিনয়টা শেখানো যায় কি যায় না, সেই প্রশ্নটা দিয়ে তো এত কথা আসলো। আমি যেটা বুঝেছি, আমার নিজের 25 বছর অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে যে অভিজ্ঞতা, এবং এই গত 15 বছরে লাখ খানেকেরও বেশি ছেলে মেয়েকে ট্রেন করার যে অভিজ্ঞতা, অভিনয় একটা ঈশ্বর প্রদত্ত একটা ট্যালেন্ট, সেটাকে শুধু পলিশ করা যায়। অনেক নন অ্যাক্টার্সরা এখন না টিভিতে কাজ করছে। নন অ্যাক্টার্স, আমি বলছি নন অ্যাক্টার্স, তারা টিভিতে কাজ করছে কারণ তারা নিজেকে পলিশ করে নিয়েছে, টেকনিকটা শিখে নিয়েছে। আমার কাজটা হচ্ছে তাই। যারা ট্যালেন্টেড এবং যারা ওই ইন্ট্রোভার্ট ট্যালেন্টেড, তারা তো অলরেডি আছেই, তাদের তো আমি তুলে ধরছিও। এই যারা একদম নন ট্যালেন্টেড, একদম জিরো,
তাদেরও আমার কাজ হচ্ছে টেকনিকটা ভাই শিখে নাও, তারপরে তুমি জানো না ভাগ্য তোমায় কোন দিকে নিয়ে চলে যাবে। প্রচুর নন অ্যাক্টার্সরা টিভিতে সিনেমায় যারা খারাপ অ্যাক্টার্স, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমাকে রেগে যাবে আমার কথায়। আমি পার্সোনালি মনে করি রাজকুমার আমাদের পুরনো যিনি রাজকুমার, হি ওয়াজ আ সর্ট অফ আ নন অ্যাক্টর। ওনার একটাই ম্যানারিজম, একটাই কিন্তু দেখো তাকে সুপারস্টার বলা হতো, তাকে সুপার, কারণ তার ওই পার্সোনাল টেকনিকটা ধরে নিয়েছিল, ওই ম্যানারিজমস তাকেই ক্যাশ ইন করে নিয়ে ওর বাইরে ওর জীবনে আর কিছু করতে পারেনি। এক্স্যাক্টলি, এরকম অনেক কিন্তু অ্যাক্টরস আছে। কোথায় ভার্সিটালিটি? অমিতাভ বচ্চনের যে ভার্সিটালিটি সেটা কোথায় ওনার মধ্যে আছে কি? দিলীপ কুমার ওনার যে ভার্সিটালিটি, উনি এক ধরনের, এবং কোনো, আমি তো ওনার ভীষণ ভাবে দেখি কোনো ফেশিয়াল চেঞ্জেস নেই। আমাদের তো এগুলো শেখানো হয়েছে, আমরাও শেখাই, তোমার চোখ মুখ নাক কান বলে দেবে তুমি দুঃখিত না আনন্দিত না, তোমার এইখান দিয়ে এক্সপ্রেশন যদি না বেরোয়, এটা তো বুলেট। অভিনেতা হিসেবে এটা তো, এগুলো তো বুলেট যেগুলোকে দর্শককে হিট করে, একদম ডেড। তাহলে যে ডেড তাকেই আমি নন অ্যাক্টর বলবো? অথচ দেখো সে কোথায়। অনেক অনেক সাকসেস মুভি আছে রাজকুমারের, কিন্তু সেটা যদি ওই নিরিখে যদি মাপা হয় তাহলে দেখা যাবে উনি খুব বুদ্ধিমত্তার সাথে ক্যামেরাটাকে খুব ভালো করে টেকনিকটা বুঝেছিলেন, এবং ওই একটাই স্টাইলকে উনি এমন ভাবে প্রেজেন্ট করতেন সবকটা মুভিতেই, যে ওনার মুভিগুলো ওনাকে বলা হয় গ্রেট অ্যাক্টর, ওনাকে বলা হয় এক্স্যাক্টলি। কিন্তু আমি যদি অ্যাক্টিং এর গ্রামার দেখি, জিরো। কিছু ক্ষেত্রে এরকম আরো বেশ কয়েকটা অ্যাক্টরস আছে যাদেরকে নিয়ে আমরা আলোচনা করতেই পারি পরবর্তীকালে। তাদেরকে ট্রোল করছি না, কিন্তু তারা একজন কিংবদন্তি শিল্পী হিসেবে। তার থেকে বড় কথা অ্যাক্টিং বলো, এগুলো সব কম্পারেটিভ। কম্পারেটিভ, তোমার ভালো লাগবে, আমি বলছি উনি নন অ্যাক্টর, আরেকজন আমায় বলবে একদমই না উনি দারুণ অ্যাক্টর, উনি আমার ফেভারিট, এটা হতেই পারে। কিন্তু আই এম গোয়িং অ্যাবাউট দ্য বেসিক্স অফ গ্রামার। যে কোনো অ্যাক্টিং স্কুলে বা যে কোনো আমরা যা শিখেছি, যেটা এইখান দিয়ে যদি এক্সপ্রেস না করতে পারো, ইউ আর নোবডি, ইউ আর নট অ্যান অ্যাক্টর। আচ্ছা, আরেকটা জিনিস আমার ববির কাছে জানার আছে। আচ্ছা, আমাদের কি অভিনয় জগৎটা শুধুমাত্র এই সেলুলয়েডের মধ্যেই আটকে থাকবে? আমাদের তো একটা দীর্ঘ ইতিহাস আছে আমাদের এই বাংলায়। আমরা যাত্রা শিল্পকে 500-550 বছর ধরে দেখে আসছি। এখনো মনোরঞ্জনের একটি প্রধান হাতিয়ার এই যাত্রাপালা। ইভেন থিয়েটার, ব্রিটিশরাও যেই থিয়েটার আমাদের সঙ্গে দিয়ে গেছে, এবং আমাদের বুদ্ধিমত্তার জায়গা থেকে আমরা সেই থিয়েটারটাকেও আজকে বিশ্বমানের জায়গায় নিয়ে যেতে পেরেছি। তাহলে আমরা অভিনয় শিল্প মানে শুধুমাত্র ওই ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করা, এটাকে কেন ধরে নিচ্ছি? এটা যদি কোনো সাস্টেনেবিলিটি বা প্রফেশনে একজন কখন যাবে, একটি ছেলে বা মেয়ে, সেখান থেকে সে যদি কিছু ফেরত পায় ইন দ্য ফর্ম অফ মেটেরিয়াল, সে না হলে তো সে যাবে না। সেইখানেই কোথাও একটা এই আর্ট ফর্মস গুলো পিছিয়ে যাচ্ছে। কেন সেগুলো? গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড। আজকে এই যে যাত্রা ফর্মটা এত পুরনো একটা আর্ট ফর্ম, এত এনরিচড একটা আর্ট ফর্ম, তাবর শিল্পীরা এক সময় একদম চুটিয়ে অভিনয় করে এসছেন, সেটা কেন ব্যাক সাইডে বা ব্যাক ডোরে চলে যাচ্ছে? বিকজ গভর্নমেন্ট এগিয়ে আসছে না, সেটাকে তুলে ধরছে না, সেটার পিছনে ফান্ডিং নেই। বা সেটার পিছনে বলি, এই গত রবিবার পরশুদিনের ঘটনাই বলছি, আমি একটি এই ধরনের সেমিনারে গিয়ে উপস্থিত হয়েছিলাম এবং একটু বলার সুযোগ পেয়েছিলাম। আমি সেখানে আমার একটাই অনুরোধ ছিল, সেখানে যাত্রা শিল্পী এবং যাত্রার পৃষ্ঠপোষকরাও বসেছিলেন, তাদের কাছে আমার অনুরোধ ছিল যে এত দিনের একটা এই শিল্পকলা, অভিনয় শিল্প, এই যাত্রা, তার কোনো এখনো পর্যন্ত কোনো একাডেমিক্যালি কোনো নেই, মানে তার কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, সো কল্ড স্বীকৃতি বলতে যেটা বোঝায় সেটা নেই। তাই আমি ওখানে আবেদন করে এসেছি প্রতিটি মানুষকে যে আপনারা সবাই এগিয়ে আসুন এবং এই শিল্পকলাকে বাঁচানোর জন্য একটা অন্তত ইনস্টিটিউট হোক, যেখান থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করে এই যাত্রা শিল্পকে আগে এগিয়ে নিয়ে যাবে। সেটা গভর্নমেন্টের ব্যাকিং না হলে হবে না। সেটার জন্য আমারও ইচ্ছে যে গভর্নমেন্ট এটার জন্য এগিয়ে আসুক। যারা যাত্রা শিল্পের এখনো প্রতিষ্ঠিত শিল্পী যারা আছেন, সিনিয়র শিল্পী যারা আছেন, আমার মনে হয় তাদের একটা বডি তৈরি করে, আমার মনে হয় প্রেজেন্ট গভর্নমেন্ট হোক বা যে কোনো গভর্নমেন্ট যখনই থাকবে। আচ্ছা, আমরা তো এইভাবেও ভাবতে পারি, তুমি যেরকম একটি বেসরকারি ইনস্টিটিউটের অংশ হিসাবে কাজ করছো, সেক্ষেত্রে যদি
এইরকম ধরনের ইনস্টিটিউট গুলোতেও যাত্রা সংক্রান্ত না, কিছু আগে পড়া- সেইটার ফুলফিলমেন্টটা মানুষ বুঝবে। হুম, এখানে যেমন দেখো, ছাত্রছাত্রীরা বাবা মারা ছেলে মেয়েদের কেন পাঠাচ্ছে, ওরা একটা আলটিমেট গোলটা দেখতে পাচ্ছে বলেই তো পাঠাচ্ছে, যে টিভি সিনেমা সেইখানের এই যে কিন্তু ব্যাপ্তিটা। তুমি এটাও তো একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়তে চলেছে বা পড়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, পড়ে গেছে পড়ে গেছে সিনেমা শিল্প, পড়ে গেছে এআই এসে গেছে। পড়ে গেছে। এআই কিন্তু একটি চরিত্র তৈরি করে দিতে সিনেমা পারবে। তৈরি করে ফেলছে তো। সিনেমা তো তৈরি করতে পারবে, এমন চরিত্র তৈরি করতে পারবে যেই চরিত্র মানে সেই ক্যারেক্টারটা একদম জলজ্যান্ত হয়ে এই যে যাবে। মিঠুন দাস ছেলের মিমোর যে লাস্ট ছবিটা বেরোলো, হ্যাঁ। কয়েকদিন আগেই বেরোলো, বেশ অনেক টাকা রোজগার করলো সিনেমাটা। ওই বিক্রম ভট্টের হন্টেড হরর 3D, কত কত নম্বর পার্ট, 3 নম্বর না 4, পুরোটাই তো এআই দিয়ে তৈরি বলতে তাহলে গেলে। খুব সাবধান। সবাই হাসছে দেখে, হুম। হাহা করে হাসছে, অত সবাই মানুষ দেখতে চলে যাচ্ছে। আর যদি হাস্যকর হয়, যদি খারাপ হয়, দেখতে যাচ্ছ কেন? এআই কিন্তু শুধু সিনেমা শিল্প নয়, মিউজিক ইন্ডাস্ট্রির ওপরে একটা সবকিছু বিরাট খেয়ে বড় ফেলেছে। ভাবে এফেক্ট ফেলে দিয়েছে, আগামী দিনে আরো ফেলে দেবে। তাই অভিনয় শিল্পকে নিয়ে যদি বাঁচতে চাও তাহলে অবশ্যই থিয়েটারে আসতে হবে, যেখানে এআই দখল দিতে পারবে না। নিজেকে ভার্সেটাইল করতে হবে হ্যাঁ, বলতে গেলে। হ্যাঁ। এবং যাত্রা শিল্পে আসতে হবে, যেখানে এআই দখল দিতে পারবে না। তা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, বাবা মারা যেহেতু দেখতে পাচ্ছে এটার একটা মানে কোন দিকে আমার ছেলে মেয়ে যেতে পারে, তার আগে প্রথমে যেটা করতে হবে, এই যে যাত্রা শিল্পে কোন দিকে যেতে পারে, বিরাট জায়গায় যেতে পারে, সেটা আমার চোখেই দেখা, তুমিও জানো, তোমরাও জানো, সেইটাকে না কোথাও একটা ফোর ফ্রন্টে নিয়ে আসতে হবে। এখনো কেন ব্যাক সিটে আছে? আমাদের এত পুরনো একটা আর্ট ফর্ম, এত ফ্লারিশিং আর্ট ফর্ম, সেটা কেন ব্যাক সিটে আছে? তাহলে প্রথমে যেটা করতে হবে, স্টেপ বাই স্টেপ, এই যে তুমি বলছো বেসরকারি ইনস্টিটিউট তৈরি করা, যেখানে যাত্রাকে মূল করে অভিনয় শেখানো বা হোয়াট এভার, সেইটার আগে আমার মনে হয় এই যাত্রা শিল্পটার একটা আপলিফমেন্ট ভীষণভাবে দরকার। তাই সেখানেই গভর্নমেন্টের বিরাট একটা হাত দরকার। তবেই কিন্তু মা বাবারা আসবে ওইখানে, ছাত্রছাত্রী তো ভর্তি হতে হবে ওই ইনস্টিটিউটে। শুধু সরকারকে এগিয়ে আসলে হবে না, যাত্রাপ্রেমী মানুষ এবং সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের প্রতিটি মানুষের কাছে আমাদের আবেদন, আমাদের এই আর্ট ফর্মটা বাঁচানোর জন্য, এই থিয়েটার গ্রুপগুলোকে বাঁচানোর জন্য আসুন না। এআই এর হাতে তো এটা শেষ হবে না, এটা আমরা নিজেরা যেন শেষ না করে ফেলি গলা টিপে। আচ্ছা, এই যে অভিনয় জগতে আসতে গেলে আরেকটা জিনিসের খুব প্রয়োজন হয়, সেটা হচ্ছে কণ্ঠ। সেই কণ্ঠের কিভাবে তোমরা রেওয়াজ করাও বা কণ্ঠটাকে কিভাবে তোমরা? আমার একটা ক্লাসের একটা পার্ট ডেডিকেটেডই থাকে, ভয়েস মডুলেশন এন্ড প্রোনাউন্সিয়েশন। কারণ আমি সবাইকে বলি যে দেখো, তুমি যেভাবে কথা বলো আমি সেভাবে কথা বলি না, আমি যেভাবে কথা বলি বা আরেকজন সেভাবে কথা, তাহলে বিভিন্ন চরিত্র আমায় বুঝতে হবে। আমি অভিনয় যখন করছি, বিভিন্ন চরিত্র, তার ভয়েস, তার প্রোনাউন্সিয়েশন, তার মডুলেশন আলাদা। আমি সেটা নিয়ে কেন ভাববো না? সেটা নিয়ে ভাবে না তো। এই যে বাংলা সিরিয়ালে চারানার অভিনয় করে সবাই, দেখো এই ছেলেটা এই মেয়েটা এখানে যেভাবে কথা বলছে, এখানেও সেভাবে কথা বলছে, এখানে ছেলেদের মধ্যে কোনো পুরুষালী ভাব নেই। বাংলা সিরিয়ালের কথা না না না, বলো আমি না। বলছি না, বাংলা সিরিয়াল ডিরেক্টর বলে কোনো জিনিসই নেই। সে তো নেই, আগেও ছিল না, এখনো তাহলে? তাবর ডিরেক্টর নিয়ে তারা ঘরে বসে আছে। অনিন্দ্য সরকার থেকে শুরু করে, অনিন্দ্য ব্যানার্জি থেকে শুরু করে, পার্থ সেন থেকে শুরু করে, রবিজিৎ তো চলেই গেলেন, তারা ঘরে বসে আছে, তাদের এখন অভিনয় করে খেতে হচ্ছে। আর কারা এ করছে, যারা ফ্লোর ম্যানেজার, তাদের শুধু ওই অর্ডার দিচ্ছে, তারা শুধু অ্যাকশন কাট বলছে। এটা কেন হবে? কেন বাংলা এর জন্যই কি বাংলা সিরিয়ালের এই হাল? আর নিত কি দৃষ্টিকটু লাগে, আমি তো দেখলেই বন্ধ করে দিই। সবাই ঠায় দাঁড়িয়ে আছে ঘোড়ার মতন, সবাই বকবক করে যাচ্ছে, কোনো অভিনয়ের কিচ্ছু নেই, সবাই ঠায় দাঁড়িয়ে আছে, কোনো অভিনয়ের জায়গা নেই। শিল্পকলা আর চ্যানেল বলে যে শিল্প দেখাতে হবে না, আমার টিআরপি দরকার, সেখানেও যারা বসে আছে তারাও সেরকম। টিআরপি কি সত্যি না, আছে? সব গেঁজা, একদমই সব তো। গুল, হ্যাঁ, সব কই দেখে গুল, মানুষ? সব সিরিয়াল গুল, দেখে সব কোথায়? গুল, ওগুলো সব গুল। যাকে তুমি যত বেশি পয়সা দেবে, তোমাকে তত বেশি তোমাকে হুম। এই যা সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে। থিয়েটারটা ভীষণভাবে দরকার একজন অভিনেতাকে সম্পূর্ণতা আনানোর জন্য, সেটা আমরা ভীষণভাবে চেষ্টা করছি। এবং আর কোনো ইনস্টিটিউট নেই, তুমি যদি খুঁজে দেখো ইন্ডিয়ার মধ্যে, আর কোনো ইনস্টিটিউট নেই যারা অভিনয় শেখানোর পর থিয়েটারটায় করিয়ে, তাকে স্টেজ শো করিয়ে তারপরে তাকে পাস আউট করায়। এটাই একমাত্র ইনস্টিটিউট। খুব একটা সুন্দর আলোচনা হলো আজকের এই অভিনয় নিয়ে। আর ববি স্যার তোমাদের কাছেও যেরকম জনপ্রিয়, আমাদের এই পডকাস্টেও সেরকমই জনপ্রিয়। এই ধরনের পডকাস্টগুলোর আর কি কি বিষয় তোমরা জানতে চাও অভিনয় সংক্রান্ত বিষয়ে, অবশ্যই আপনি বা তোমরা আমাদেরকে কমেন্টস করে জানাবে। আমাদের পডকাস্ট কেমন লাগছে, আর কি কি বিষয় নিয়ে আরো আলোচনা করা যায়। মূলত
ববি চক্রবর্তীর সাথে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা। আগামী দিনেও আমরা অভিনয় নিয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা টপিকগুলো ঠিক করে দেবেন। তাই আমাদের এই টলিস্কোপ দেখতে থাকুন আর আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগছে। নমস্কার। ধন্যবাদ।